ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশে। নিবেদন করছে ন্যাশনাল এগ্রি কেয়ার, এসো স্বপ্ন ফলাই। আপনাদের সাথে আছে আমি রেদওয়ান আহমেদ। মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের সেরা 12 যুব সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়। গেল বছরের নভেম্বরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এই পুরস্কার দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন CRI এর চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। দেশের 750টিরও বেশি সংগঠনের মধ্য থেকে 6 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়ার আয়োজক আওয়ামী লীগের গবেষণা উইং, CRI এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। সপ্তমবারের মতো এই আয়োজনের 3 যুব সংগঠনের কর্ণধার বলা যায় আমার সাথে এই মুহূর্তে রয়েছেন দক্ষতা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া সম্ভাবনার সহ উদ্যোক্তা মুশফিকা জান্নাত নিশাত, আছেন ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশনের কর্ণধার উম্মে শারমিন কবির এবং সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে পাওয়া ভালো কাজের হোটেলের সহ প্রতিষ্ঠাতা শিহানুর রহমান আসিফ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, সেই সাথে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তিনজনই আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনাদের দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে, অনেক তরুণ সমাজ। কাকে দিয়ে শুরু করা যায়? আচ্ছা, উম্মে শারমিন কবির, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের একটু শুরুতেই জানতে চাই যে এই মানুষের জন্য কাজ করার যে প্রয়াস, এটা আসলে কিভাবে শুরু হলো? আচ্ছা, আমাদের যাত্রা আসলে 2016 সালে। তখন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। তো তখন কাজ করতে গিয়ে আমার কাজের জায়গা ছিল কিশোরী মেয়েদের সাথে। তখন ওদের সাথে কাজ করতে গিয়ে দেখলাম ওদের পিউবার্টির সময়ে ওরা অনেক বেশি মানে তাদের কনফিডেন্স অনেক বেশি কমে যাচ্ছে। তারা আগে যেরকম চেয়ারফুল ছিল, পিউবার্টি শুরুতে বা যখন তাদের মাসিক শুরু হয় তখন তাদের ওই কি বলবো উচ্ছলতাটা কমে গেছে। তো আমি তখন ভাবলাম যে ওরা কেন আগের মতো আর এত চেয়ারফুল নেই। তো ওদের সাথে বসার পরে দেখলাম যে তাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, সেই মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধিতে যে পরিবর্তনগুলো আসে, ওই পরিবর্তনগুলো নিয়ে তাদেরকে কেউ কিছু বলেনি, স্কুল থেকে বলেনি, ফ্যামিলি থেকে বলেনি। তো তখন আমার মনে হলো আমরা যে এত কাজ করি একজন নারীকে এম্পাওয়ার করার জন্য, তো আমরা যে কিশোরী বয়সে একজন মেয়ে কিভাবে তাকে ফিল করবে, কিভাবে তার কনফিডেন্স খুঁজে পাবে, সে যদি তার নিজের বডিকে না বুঝে, নিজের শরীরকে না বুঝে, পরিবর্তনগুলো না জানে, তাহলে তার কিন্তু যে প্রথম ধাপে সে আটকে গেল। তো তার মধ্যে কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে, তার মধ্যে আগের মতো সে চেয়ারফুল ওই জিনিসটা নেই। তো তখন আমি ভাবলাম যে এই যে মেয়েদেরকে আমরা এম্পাওয়ারমেন্টের কথা বলছি, তাদের শুরুতে তো তাদের নিজের সম্পর্কে এম্পাওয়ারমেন্টটা নিয়ে আসতে হবে। সেই ধারণা থেকে অবশ্যই মানে আমি সবসময় একটা জায়গায় বিশ্বাস করি যে সেলফ অ্যাওয়ারনেস, যে আমি যত বেশি সেলফ অ্যাওয়ার হব আমি তত বেশি কনফিডেন্ট হব, সেটা আমি যেই পরিবেশেই যাই না কেন। তো আমি যদি কিশোর মেয়েদের কথা বলি, তখন তাদের মধ্যে অনেক পরিবর্তন আসছে। সে যদি খুব ডিলেমাতে থাকে যে পরিবর্তনগুলো কেন হচ্ছে, আমি কি করব, বা আমার একাই হচ্ছে কিনা, সো এই ব্যাপারগুলো তাদেরকে কেউ বলেনি। তো তখন আমি ভাবলাম যে না, আমার আসলে এই জায়গাটায় কাজ করা উচিত। আমাদের বাংলাদেশের মেয়েদের এমনিতেই অনেক সমস্যা, এমনিতেই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা এমনিতেই অনেক পিছিয়ে আছি অনেক দিক থেকে। তো সেই দিক থেকে যদি একটা কিশোরী মেয়েকে তার পরিবর্তন নিয়ে জানানোর মাধ্যমে তাকে যদি আমি কনফিডেন্ট করতে পারি, সে জীবনে একটা স্টেপ এগিয়ে গেল। মানে সেই জায়গা থেকেই পথ চলা শুরু, সেই জায়গা থেকেই কাজ শুরু। কাজের ক্ষেত্রগুলো জানবো, আরো অনেক কিছু জানবো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমাদের সঙ্গে আরো দুজন অতিথি রয়েছে, আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। মুশফিকা জান্নাত নিশাত, আপনার কাছে আসতে চাই একটু। আপনি সহ উদ্যোক্তার সম্ভাবনা, আপনার অর্গানাইজেশনের, আপনার সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। মূলত সম্ভাবনা কাজ করে সুবিধাবঞ্চিত মানুষের স্থায়ী জীবনমান উন্নয়নের জন্য। আমাদের পথ চলাটা শুরু 2011 সালে। প্রথমে আমরা শুরু করেছিলাম সুবিধাবঞ্চিত একেবারেই তৃণমূল স্তরের, যেটা আমরা পথশিশু বলে থাকি, ওদের একটা স্কুল থেকে। সো আপনি যদি আমাদের টোটাল সোসাইটি বা আমাদের জীবনের যে বিভিন্ন স্টেপগুলি চিন্তা করেন, একটা মানুষের বিকাশ শুরু হয় কিন্তু শিশু অবস্থা থেকেই। সে কি হবে, তাকে যে পরিবেশে আমরা বড় করব, সে তার ভবিষ্যৎটা কিন্তু সেখানেই যাবে। এখন আমাদের দেশটা সারা বিশ্বেই এই যে আবহাওয়াটা বা এই যে সাইকেলটা, এইটা কিন্তু করে হচ্ছে পরিবার। তার মানে একটা শিশুর
অ্যাপ্রোপ্রিয়েট স্থান হচ্ছে পরিবার। যখন পরিবারে বিভিন্ন ধরনের সিকিউরিটি না থাকে, বিশেষ করে অর্থনৈতিক যে নিরাপত্তাটা, এটি যখন না থাকে তখনই কিন্তু শিশুটি হয় পথশিশু হয় অথবা শিশু শ্রমের সাথে জড়িয়ে যায়। আরও অনেক কম্পোনেন্ট আছে, পারিবারিক কলহ, বিভিন্ন ধরনের বিষয় আছে, কিন্তু অর্থনৈতিক যে ধারা থেকে সরে যায় সেটা। সো এই কারণে আমরা যেটা চিন্তা করলাম যে না, শুধুমাত্র পথশিশুদেরকে পথে বসে পড়িয়ে কিছু করা যাবে না, ওদেরকে আমরা সার্টিফিকেট দিতে পারবো না, ওদেরকে যেহেতু আমরা একটা থাকার জায়গা দিতে পারছি না, আবার জায়গা দিলেও সেটা তো পরিবার সব থেকে ইম্পর্ট্যান্ট। পরিবারের বাইরে তো আসলে একটা মানুষকে রেখে ওই নিরাপত্তাটা দেয়া যায় না, ওই ভালোবাসাটা দেয়া যায় না। সো এ কারণে আমরা চেষ্টা করলাম যে না, আমাদেরকে তাহলে কাজ করতে হবে পরিবার ধরে ধরে। এবং পরিবার ধরে ধরে কোন সেকশনে কাজ করতে হবে? এক হচ্ছে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে, কারণ সবাইকে চাকরি দেওয়া পসিবল না। দক্ষ হলে সে যে কোনো জায়গা, তার জবের প্রয়োজন হয় না, নিজেই হয়তো বা কিছু একটা করে ফেলবে। এই দক্ষতার উন্নয়ন কি পরিবার ভিত্তিক সবারই? হ্যাঁ, পরিবার ভিত্তিক। এটা আমাদের সুন্দর একটা মডেল সিস্টেম আছে, সেটি হচ্ছে আমাদের একাডেমিক স্কুল আছে, স্কুলের বাচ্চারা পড়াশোনা করে, শিশুদের পড়াশোনার পাশাপাশি ওদের মায়েদের আমরা হচ্ছে প্রশিক্ষণ দিই। প্রথম স্টেপটা ছিল আমরা মায়েদেরকে ধরেছি। আপনি দেখবেন, আমি অন্যভাবে বলছি না, পুরুষ মানে বাবারাও অনেক সময় বাচ্চাদেরকে গড়ে তুলতে পারে, কিন্তু এই আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে যেটা দেখা যায় ডেফিনেটলি, এবং আমার ক্ষেত্রেও যেটা হয়েছে বা আমি অনেকের ক্ষেত্রেই জানি যে মা আসলে যেহেতু বাবা বাইরে থাকে, মা যদি সচেতন হয় তাহলে শিশুটা কিন্তু খুব নিরাপদভাবে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে বেড়ে উঠতে পারে। আচ্ছা, একটু সংক্ষেপে জানতে চাই। প্রথমত হচ্ছে আপনারা শিশুদের স্কুলে পড়াচ্ছেন, তারপর হচ্ছে মাদের প্রশিক্ষণ দিচ্ছেন, সচেতনতা অ্যাকচুয়ালি সচেতনতা তো ডেফিনেটলি। আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে দক্ষতা, যেমন সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন ট্রেডের, ব্লক বাটিক, এই ধরনের প্রশিক্ষণ, হস্তশিল্পের প্রশিক্ষণ, যেগুলি করে এরা আমাদের এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে। পাশাপাশি হচ্ছে গিয়ে কর্মসংস্থানের আমরা সুযোগ করে দিচ্ছি। এখানে শিখছে, এখানেই পণ্য তৈরি করছে, ওর বাচ্চাটা আমাদের কাছে পড়ছে একটা নিরাপদ আবহাওয়ার মধ্যে। এরপরে আমাদের আরও সেকশন আছে, যেমন এরপর আমরা আইসিটি অন্যান্য সেকশনগুলিকে সেগুলো নিয়ে কাজ করেন। আমরা সেই প্রসঙ্গগুলোতেও আসতে চাই। আরেকজন অতিথি রয়েছেন আমার সাথে, শিহানুর রহমান আসিফ। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, সহপ্রতিষ্ঠাতা ভালো কাজের হোটেল। আমি ভালো কাজ করলে আপনাদের হোটেলে গেলে আমাকে খাওয়াবেন? অবশ্যই, আমাদের ভালো কাজের হোটেল সবার জন্য ওপেন। যে কেউ যে কোনো ভালো কাজ করে পেট ভরে খেতে পারে আমাদের ভালো কাজের হোটেলে। খুবই চমৎকার। একটু জানতে চাই যে এই আইডিয়াটা আসলে কোত্থেকে এলো? আইডিয়ার বিষয়টা যদি বলি, আমরা বেসিকলি 2012 থেকে খাবার নিয়ে কাজ করছি। আমরা প্রথম দিকে যেটা হতো যে অকেশনালি কাজ করতাম, বিশেষ করে ঈদের দিনগুলোতে আমরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাথে ঈদ উদযাপন করতাম। তো এরপরে আমাদের কাছে ওই সময় মনে হলো যে এই যে সমাজের যে নিম্ন আয়ের মানুষজনগুলো আছে বা ছিন্নমূল বা সুবিধাবঞ্চিত যেটাই বলি, যে তারা আসলে অনেকেই আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। তো আমরা মার্ক করলাম যে ক্ষুধাটাই হচ্ছে প্রধান একটা সমস্যা আর কি, যে ক্ষুধার তাড়না থেকে আসলে অপরাধের সাথে অনেকে জড়িয়ে যাচ্ছে। তো 2019-এ এসে আমাদের কাছে মনে হলো যে না, আমরা এটা যদি কন্টিনিউ করতে পারি। তো আমাদের যে প্রধান উদ্যোক্তা আছে আরিফ ভাইয়ের সাথে আমি একটু ডিসকাস করলাম যে আমরা আসলে রেগুলার বেসিসে খাওয়াতে পারি কি না। উনি আসলে আমাদেরকে অনেক আগে থেকে গাইড করতো। তো ভাইয়ের সাথে যখন ডিসকাস করলাম, ভাইয়া বললো যে হ্যাঁ, আমরা তো শুরু করতে পারি। আর এটা যেটা হয়েছিল যে 19-এ আপনার উত্তরবঙ্গে একটা বন্যা হয়েছিল। আমরা গাইবান্ধাতে বেশ কিছুদিন কাজ করেছি বন্যার্ত মানুষজনের জন্য। তখন আমরা যেটা হতো যে রান্না করে করে হচ্ছে পলিথিনের মধ্যে করে বা প্যাকেটের মধ্যে করে ফুড ডিস্ট্রিবিউট করতাম। তো আমরা দেখলাম যে উপলব্ধিটা সেখান থেকে। হ্যাঁ, তো সেই জায়গাটা দেখলাম যে আমাদের কস্টিংটা ওরকম আহামরি পড়ছে না, একসাথে রান্না করলে খুব কম টাকার মধ্যে হচ্ছে। পরে ভাইয়ার সাথে যখন শেয়ার করলাম, তো ভাইয়া বললো যে তাহলে শুধু আসলে খাওয়ালে তো জিনিসটা তাহলে কারেন্সি হিসেবে আমরা কি নিতে পারি। তো ভাইয়ার মাথা থেকে আইডিয়াটা আসছিল যে আমরা ভালো কাজটাকে কারেন্সি হিসেবে কাউন্ট করতে পারি। ভাইয়া হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক দেখেছিলেন, সবুজ ছায়া, জাহিদ হাসান ভাই অভিনয় করেছিলেন, যে সে প্রতিদিন একটা করে ভালো কাজ করতেন এবং অ্যাজ লাইক ক্যাকু ক্যাকু একটা সাউন্ড করতেন কাজটা শেষ করে। তো ওই কনসেপ্টটার সাথে এটাকে আমরা একটু মার্জ করার চেষ্টা করেছি। 2019 থেকে আল্লাহ রহমতে আমাদের কন্টিনিউ শুরু হয়েছে। আমরা প্রথম দিকে কমলাপুরে শুরু করেছিলাম, সেখানটাতে প্রতিদিন কমলাপুর থেকে শুরু করেছিলাম। আমরা প্রথমে সপ্তাহে একদিন করে খাওয়াতাম, 200 থেকে 300 মানুষের আয়োজন হতো। তো এর মধ্যেই কোভিড চলে আসলো। কোভিডের মধ্যে আমরা দেখলাম যে আসলে এই মানুষজনগুলো, আমরা সবাইকে বলতেছি আপনারা ঘরে থাকেন, করেন, বাট যেই মানুষগুলোর আসলে ঘর নেই তাদের কি হবে, তারা কোথায় খাবে। তো এরপরে আমরা আসলে
আমাদের মনেও তখন একটা ভয় কাজ করতো যে আসলে আমরা মানে কোভিড আক্রান্ত হলে হয়তো বাঁচবো না বা এমন কিছু। আমরা একটা টিম করলাম যারা আমরা টোটালি আমাদের বাসা থেকে আমরা বের হয়ে আমাদের যেই একটি স্কুল ছিল সেই স্কুলে আমরা হচ্ছে মোটামুটি রান্না বাড়া শুরু করলাম এবং বাসা থেকে মোটামুটি বিদায় নিয়ে আসলাম যে করোনা যদি বেঁচে থাকে আবার দেখা হবে এই টাইপের বিষয়। তো তখন থেকে আর কি আমাদের 100, 200, 300 করে প্রতিদিন শুরু করলাম। এরপরে 1000, 1500 মানুষের আয়োজন হতো এবং আমাদের এখন সারা দেশে আপনাদের এই কার্যক্রমটা কি কতটা জেলায় আছে? আমাদের হচ্ছে বেসিক্যালি কন্টিনিউ হচ্ছে আপনার ঢাকাতে আমাদের এখন 9টা স্পটে রেগুলার হচ্ছে, চট্টগ্রামে রেগুলার হচ্ছে একটা স্পটে। ঢাকায় 9টা স্পটে, চট্টগ্রামে একটা স্পটে, 10টা স্পটে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আরো তথ্য জানতে চাইবো আপনার কাছে আমাদের আজকের আড্ডায়। আবার একটু আসতে চাই উম্মেশ শারমিন কবির আপনার কাছে। আপনি বলছিলেন যে যারা হচ্ছে কিশোরী মেয়ে তাদের সচেতন করতে গিয়ে সচেতনতার জন্য আপনাদের এই উদ্যোগ, আপনাদের বিশেষ ফোকাস আসলে কোন কোন জায়গায় থাকে? আমাদের বিশেষ মানে ফোকাস পুরো টিম ওয়ার্কের মধ্যে। আচ্ছা, পুরো টিম ওয়ার্কের মধ্যে একদম গত প্রায় 8 বছর ধরে আমাদের ফোকাস একটা জায়গাতেই, আমরা যেটা বলি মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট এবং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস। সো আমি শুরুতে বলছিলাম যে একজন মেয়ে কীভাবে বড় হচ্ছে, সেই বড় হওয়ার ধাপগুলো প্রত্যেকটা কিন্তু আপনার SRHR বা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটসের একটা স্টেপস, এবং মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা আমরা বলছি সেটাও এটার একটা স্টেপ। সো শুরু থেকেই আমাদের ফোকাস একদমই এই জায়গাটাই। এবং আমাদের কাজের ধারাটা একটু ডিফারেন্ট কিভাবে আমরা বলছি যে আমরা জানি মাসিক মেয়েদের হয়, কিন্তু এটা শুধু মেয়েদের ইস্যু না। কারণ একটা সোশ্যাল ইকোসিস্টেমে একজন মেয়ে বা একজন পুরুষ যেই হোক না কেন, তার ভালো থাকা তার মন্দ থাকা ডিপেন্ড করে অফকোর্স অন্যান্য স্টেক হোল্ডারদের উপরও ডিপেন্ড করে। আর আমরা যদি আমাদের পিতৃতান্ত্রিক পরিবারের কথা চিন্তা করি, তাহলে এখানে ডিসিশন মেকারস কারা? ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখি যে পরিবারে যেই পুরুষ মানুষটি আছেন, সেই ছেলে হোক, ভাই হোক, হাজব্যান্ড হোক বা বাবা হোক, তারাই বিশেষ করে ডিসিশনটা নিচ্ছেন। তো আমরা দেখলাম যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় মেয়েদের যে সমস্যাগুলো, তাদের মধ্যে একটি হচ্ছে যে তাদের স্যানিটারি ন্যাপকিনস বা তাদের ওই পিরিয়ডের সময় তাদের যে প্রোডাক্টসটা দরকার সেটা তারা পাচ্ছে না, ফ্যামিলিতে তারা বলতে পারছে না, এটা যে সোশ্যাল ট্যাবুর কারণে আসছে। স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলবো, তার আগে একটা বিষয় জানতে চাই খুব সংক্ষেপে, যে হচ্ছে আপনারা তাদের কাছে পৌঁছার কিভাবে এই কিশোরী মেয়েদের কাছে, আপনারা কাদেরকে টার্গেট করেন? আচ্ছা, একটু জাস্ট ক্ল্যারিফাই করে নিই, আমাদের টার্গেট কিশোরী মেয়ে প্লাস হচ্ছে নারীরা, কারণ যেহেতু মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বলছি। আর কিভাবে পৌঁছায়, আমাদের সারা বাংলাদেশের 22টা জেলাতে আমাদের এখন কাজ হচ্ছে এবং 22টা জেলাতেই আমাদের লোকাল টিম আছে। তো লোকাল টিমরা আমরা যেটা করি, একটা প্রসেসের মাধ্যমে তাদেরকে আমরা অনবোর্ড করি, ট্রেনিং প্রোভাইড করি এবং তাদেরকে রেডি করি যে কীভাবে আমাদের সাথে কাজ করতে হবে। তো প্রত্যেকটা যে 22টা জেলার মধ্যে আপনার হাওড় এরিয়াস আছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ওই পার্টস আছে, তারপরে অন্যান্য জেলাগুলো আছে। আচ্ছা, আমি একটু মুশফিকা জান্নাত নিশাত আপু আপনার কাছে একটু সংক্ষেপে একদমই জানতে চাই। আপনি তো বললেন যে মায়েদের দক্ষ করার জন্য সেলাই মেশিন কিংবা অন্যান্য বিষয়গুলো চলে আসে, আর কি কি বিষয় ফোকাস করেন আপনারা? একমাত্র আমাদের ফোকাসিং এর জায়গাটাই সেটা হচ্ছে শিক্ষা এবং দক্ষতা। শিক্ষা এবং দক্ষতা, অর্থাৎ বাচ্চাদের আপনারা শিক্ষা দিচ্ছেন, মায়েদের দক্ষ করে তুলছেন। এবং একই সাথে যেটা হয়, আমরা যদি দক্ষ করতে চাই, সেলাই প্রশিক্ষণ তো একটা পার্ট গেল, আমরা যেমন রোড টু স্মার্ট বাংলাদেশ প্রোগ্রাম করছি। স্মার্ট বাংলাদেশ বা গ্লোবালাইজেশনের এই জায়গাটাতে সুবিধাবঞ্চিত মানুষকে কানেক্ট করতে হলে আইসিটি নলেজ থাকাটা খুব জরুরি। সো এক্ষেত্রে আমরা যেটা করছি, আইসিটি ট্রেনিং, এই রিলেটেড ট্রেনিংগুলো প্রোভাইড করছি। আচ্ছা, আইসিটি নলেজের কথা বললেন, মানে আমার খুবই ভালো লাগছে যে আপনারা এত কাজের সঙ্গে সম্পৃক্ত, মানে বিষয়টা অন্যরকম আসলে। শিহানুর রহমান আসিফ ভাই, আপনার কাজ মানে আপনার সাথে কথা বলবো, একটা বিরতি আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও আপনাদের তিনজনের সঙ্গে আড্ডায় মেঠে উঠবো। আজকে ন্যাশনাল এগ্রি কেয়ার এসো স্বপ্ন ফলায় নিবেদিত রোড টু স্মার্ট বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাই ন্যাশনাল এগ্রি কেয়ার এসো স্বপ্ন ফলায় নিবেদিত রোড টু স্মার্ট বাংলাদেশে। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আবারও, মুশফিকা জান্নাত নিশাত, উম্মেশ শারমিন কবির এবং শিহানুর রহমান আসিফ, তিনজনকেই আমরা শিহানুর রহমান আসিফ আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই ভালো কাজের হোটেল। আপনি বলছিলেন যে ঢাকায় 9টি স্পটে এবং চট্টগ্রামে একটি স্পটে আপনারা হচ্ছে ভালো কাজ যে করে তাকে হচ্ছে আপনারা খাবার দেন। এই ভালো কাজের সংজ্ঞাটা আসলে নির্ধারণ করেন কিভাবে? যে কেউ গিয়ে আপনাদেরকে বললো যে আমি অমুক ভালো কাজটি করেছি, তখন আপনারা তাকে খাবার দেন, বিষয়টি কেমন? বিষয়টা হচ্ছে যে আমরা তো বেসিক্যালি যেখানে খাওয়াই রাস্তার পাশে ফুটপাথগুলোতে খাওয়াই আর কি। তো আসলে যে কেউ এখানে গিয়ে খেতে পারে, যে কেউ, সবার জন্য এটা ওপেন।
তো ভালো কাজের বিষয়টা হচ্ছে যে আমরা সবাইকেই প্রথমে আমাদের সিরিয়াল নাম্বার দেয়া থাকে, তো সবাই গিয়ে সিরিয়ালে যখন বসে আমরা প্রথম ব্যাচে দেখা যাচ্ছে 50 জনকে একবারে খাবার দিচ্ছি। তো আমাদের ভলেন্টিয়াররা গিয়ে প্রথমে নাম, বয়স এবং কে কি ভালো কাজ করলো সেটা জিজ্ঞাসা করে। তো অনেকে অনেক ধরনের ভালো কাজের কথা বলে, অনেকেই বলে যে আমি তো জানতাম না, আজকে প্রথম এসেছি। তো আমরা কি তাকে অবশ্যই খাবার দেই। আমরা তাদেরকে অনুরোধ করি যে আগামীকালকে আপনি 2টি ভালো কাজ করে আমাদের ভালো কাজের হোটেলে খেতে আসবেন। তো আসলে যে যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করার চেষ্টা করি এবং আমরা সবাইকে মোটিভেট করার চেষ্টা করি। প্রথম দিকে দেখা যাচ্ছে অনেকেই মিথ্যা বলতো যে আসতেছি এখানে খাওয়ার জন্য একটা, বাট এটা চেঞ্জ হচ্ছে এখন, যেহেতু কন্টিনিউ আমরা করছি। একটা মানুষ আসলে দেখা যাচ্ছে খাবার তো মানুষের মৌলিক চাহিদা। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আসলে ইনশাআল্লাহ পরিবর্তন আসছে আর কি, আমাদের কাছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে আপনারা যে এখন কাজ চালিয়ে যাচ্ছেন, তো আপনাদের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নাকি সবাই অ্যাপ্রিশিয়েট করে ব্যাপারটা? মোটামুটি সবার কাছ থেকেই এটা পাই, অ্যাপ্রিসিয়েশনটা পাই। প্রবলেম যেটা হয় আসলে ওয়েদারটা যখন খারাপ থাকে তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়। যেমন হচ্ছে আপনার ঝড় বৃষ্টি যখন হয় বা যখন মানে প্রচুর রোদ থাকে, আমাদের তো আসলে কোনো পার্মানেন্ট মানে হোটেল নেই বলতে গেলেই চলে। বাট আমরা চেষ্টা করছি, আমাদেরকে বাংলাদেশ সরকার একটা ল্যান্ড প্রোভাইড করেছে আমাদের কিচেনের জন্য ওয়ারিতে। আমরা ওটাতে হয়তো ঈদের পরে ইনশাল্লাহ শিফট করব। তো আমরা চেষ্টা করব যে ওখানটাতে আসলে একটা পার্মানেন্ট যদি করা যায় আর কি হোটেল আমাদের। তো প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ঝড় বৃষ্টির সময় আসলে এই মানুষজনগুলো আসে খেতে, বৃষ্টি হলে আসলে ক্ষুধা তো আর ঝড় বৃষ্টি মানে না। তো ওই জায়গাটা থেকে আসলে এই চ্যালেঞ্জটা ফেস করতে হচ্ছে আর কি। তা আমরা চেষ্টা করি, দেখা যাচ্ছে যে আবার বিভিন্ন স্পটে আপনারা খাবার, হ্যাঁ আমরা বিভিন্ন স্পটে যাই, যাওয়াটাও আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঢাকার যানজট একটা বড় সমস্যা আমাদের জন্য এখন। আপনার এই গত রমজানে আমরা মোটামুটি যখন ইফতার করাতাম আমাদের বাসাবোতে থেকে দেখা যাচ্ছে মিরপুর বা মোহাম্মদপুর যেতে আমাদের প্রচুর সময় লেগে যায়। তা আমরা দেখা যায় মাঝে মাঝে 1টা-1:30টার দিকে রওনা দিয়ে আমাদের কিচেন থেকে আমরা ইফতারের হাফ অ্যান আওয়ার আগে গিয়ে পৌঁছাই। এই চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, যে আপনারা যে 9টি স্পটে খাবার দেন, সেই ক্ষেত্রে আসলে খাবারের মেনু সম্পর্কে একটু জানতে চাই, কিংবা হচ্ছে এটা অবশ্য বড় কোনো ইস্যু না, কতজন আনুমানিক প্রতিদিন এই 9টি স্পটে, ঢাকায় বিশেষ করে, চট্টগ্রামে তো একটি স্পটে? আমাদের তো রমজানের মধ্যে একটু পরিধিটা বেড়ে যায়। রমজানে আমরা হচ্ছে শেষ দিকে 4500 মানুষের ইফতার এবং 800 মানুষের সেহরির আয়োজন করেছি প্রতিদিন। তো অ্যাজ ইউজুয়াল সময়গুলোতে দেখা যায় আমাদের প্রত্যেকটা হোটেলে 250 থেকে 300 মানুষের মতন আসে। তো সেই হিসাব করলে আমাদের 2500 থেকে 3000 মানুষের মতন আমরা প্রতিদিন ইনশাল্লাহ মানে খাওয়াতে পারি আর কি। চট্টগ্রাম 2500 থেকে 3000। চট্টগ্রাম সহ আমরা হিসাব করলে হয়তো 3000 থেকে 3200-র মধ্যে থাকে, এমন হতে পারে প্রতিদিন। খুবই চমৎকার। আচ্ছা, আবারও চলে আসতে চাই যে উম্মে শারমিন কবির, আপনার কাছে। আপনারা তো বললেন যে সারা দেশে বিভিন্ন জেলায় আপনাদের টিম রয়েছে। সেই টিম হচ্ছে একদমই হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছায়। একটু জানতে চাই, মানে আরও কিছু জানতে চাই। আচ্ছা, যেহেতু এটা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের একটা পার্টের মানে অনুষ্ঠান, তাহলে আমার আরেকটা ইনফরমেশন না বললেই নয়। আমরা যে কাজগুলো করছি, যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, একজন মেয়ে বা একজন নারী তার মাসিক স্বাস্থ্যটা সুস্বাস্থ্যভাবে ম্যানেজ করবে। সো এটার জন্য আমরা ঢাকার মিরপুরে একটা আমাদের ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে আমরা বাংলাদেশ সরকারের বিসিএসআই দ্বারা টেস্টেড এবং সার্টিফাইড ম্যাটেরিয়ালস দিয়ে রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন ম্যানুফ্যাকচার করছি। এবং এই ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করছে স্লামে যে মহিলাগুলো আছেন, বস্তিতে যারা থাকেন। সো আমাদের কাজ শুরু 2016 সালে, আর ফ্যাক্টরির কাজ শুরু করেছি আমরা 2021 সালে। সো তখন মাত্র করোনার মধ্যেই তো আসলে কোভিডের মধ্যেই সময়টা। তো তখন যে দেখলাম যে অনেক মহিলারা আছেন যারা আগে গার্মেন্টসে কাজ করতেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে, তারা করোনার মধ্যে কাজ হারিয়ে ফেলেছে, চাকরি চলে গেছে। তো ওই মহিলাগুলোকে আমরা প্রথমে খুঁজে বের করলাম, কারণ তাদের অলরেডি স্কিলসটা আছে, দক্ষতাটা আছে যে কিভাবে কাপড় সেলাইতে হয়। সো তাদেরকে আমরা প্রথম ব্যাচে তাদেরকে নিয়োগ দিলাম। পরবর্তী ব্যাচে আমরা যেটা করলাম, যে অনেক মহিলারা আছেন যারা হচ্ছে দূরে গিয়ে কাজ করতে পারে না, কিন্তু তাদের আসলে টাকার দরকারটা আছে, বা অনেক সময় ব্রেস্ট ফিডিং বাচ্চা আছে বাসায়, তারা বাসার বাইরে এসে কাজ করতে পারে না, কিন্তু টাকাটা দরকার। আমরা তাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি তৈরি করলাম। আমরা নিজেরা মেশিন কিনে তাদেরকে ট্রেনিং দিয়ে মেশিনটা তাদের বাসায় দিয়ে আসলাম, তারা যেন বাসা থেকে কাজগুলো করতে পারে। কারণ আমাদের গোলটা হচ্ছে একদিকে মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্টটা ভালো করা, সুস্বাস্থ্য এনশিওর করা, আরেকদিকে এই কাজে নারীদেরকে
নিয়োগ দিয়ে তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা, তাদের মানে পুরা ওভারঅল লাইফস্টাইলটাকে আপলিফট করা। সো এটার জন্য আসলে আমরা মূলত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডটা আমরা দক্ষতা এবং কর্মসংস্থান ক্যাটাগরিতে এটার জন্য আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। আচ্ছা, আপনি বলছেন স্যানিটারি ন্যাপকিন, Sanitary এটা পরিবেশ বান্ধব, এই পরিবেশ বিষয়টা একটু বান্ধব, বলবেন? হ্যাঁ। এটা পরিবেশ বান্ধব এবং ধুয়ে ধুয়ে ব্যবহার করা যাবে। তো আমাদের যে ন্যাপকিনটি আছে ঋতু রিউজেবল স্যানিটারি ন্যাপকিন, এটা 12 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। তো আমরা যখনই বলি যে স্যানিটারি ন্যাপকিন, তখনই আমরা ভাবি হয়তো খুব ফ্যান্সি কিছু হতে হবে, যেরকম আমরা টিভিতে দেখি, টিভিতে আমরা দেখি অ্যাডগুলো। আসলে ওইটা একটা মিসগাইডেড ইনফরমেশন। আপনি যদি মানে যখন মেনস্ট্রুয়েশন হয়, পিরিয়ড হয়, তখন যদি কাপড় ধুয়ে ঠিকভাবে পরিষ্কার করতে পারে, তাহলেও কিন্তু তার সুস্বাস্থ্যটা নিশ্চিত হয়। আর পরিচ্ছন্ন থাকতে হবে, এটাই পরিচ্ছন্নতাটা মূল বিষয়। রাইট, ওইটা থাকতে হবে। সো ওইটার এগেইনস্টে আমরা যেটা করলাম যে ওদের হ্যাবিটটা তো অলরেডি আছে, আমাদের মায়েরা তো অলরেডি সেই হ্যাবিটের মাধ্যমেই ছিলেন। তো ওই হ্যাবিটটাকে আমরা ধরে রেখে কাপড়টাকে আর একটু টেকনিক্যালি স্পেসিফাইড ম্যাটেরিয়ালস দিয়ে আমরা রিউজেবল ন্যাপকিনটা তৈরি করছি। আর এটা একদমই পরিবেশ বান্ধব, মানে যেহেতু একদমই কাপড়, এটা মাটির সাথে মিশে যাবে। আর এটার বিপরীতে আমরা যে বাজারে যে ন্যাপকিনসগুলো আমরা পাই, যেগুলো একবার ব্যবহার করে আমরা ফেলে দিই, সেগুলোতে যে পরিমাণে প্লাস্টিক্স এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস থাকে, এগুলো মাটির সাথে মিশতে 500 থেকে 800 বছরের মতো সময় লাগে। সো ওই জায়গাটায় যদি আমরা পরিবেশের কথা চিন্তা করি, আমাদের এটা কিন্তু একদম মিশে যাচ্ছে। আর যেহেতু ধুয়ে ধুয়ে বারবার ব্যবহার করতে হচ্ছে, তার মানে একবার যদি সে কিনতে পারে বা আমাদের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা আসলে ফ্রি দেই, সো একবার যদি সে ন্যাপকিনটা পেয়ে যায়, তাহলে কিন্তু মাসে মাসে তাকে কিনতে হচ্ছে না। ওকে, আপনার কাছে আমরা আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি একটু চলে আসতে চাই মুশফিকা জান্নাত নিশাত আপা আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি আইসিটির কথা বলছিলেন, মায়েদের তো প্রশিক্ষণ দেন, সেলাই মেশিনের মাধ্যমে তারা হচ্ছে সেলাইয়ের প্রশিক্ষণ পাচ্ছে। আইসিটি প্রশিক্ষণটা আসলে কিভাবে পাচ্ছে? আইসিটি প্রশিক্ষণ বেসিক্যালি আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। একেবারে 16 বছর থেকে শুরু করে যে কোনো বছরের মানুষ এটা অ্যাভেল করতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা থাকে সুবিধাবঞ্চিত যারা মানুষ আছে সেখানে। আমাদের মধ্যবিত্ত সেকশনও যদি বলি, যে কোনো জায়গা থেকেই বলি, ওদের কিন্তু এই প্রশিক্ষণটা প্রয়োজন হয়। তো যে কোনো ধরনের বেকার যুবক হোক বা সে শিক্ষার্থী হোক, তারা এই আইসিটি প্রশিক্ষণটা আমাদের অ্যাভেল করতে পারবে। আইসিটি প্রশিক্ষণ আমরা অলরেডি 2022 সালে আইসিটি প্রশিক্ষণটা আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা 500-র অধিক মানুষকে আইসিটি প্রশিক্ষণ দিয়েছি। এবং এটা শুধু একটা সেকশানে না, একেবারে বেসিক থেকে শুরু করে আমরা যেটা করি, সে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং যেটাই করুক না কেন, আমাদের যেহেতু মূল টার্গেট থাকে কর্মসংস্থান, আমরা কর্মসংস্থান নিশ্চিত না করা পর্যন্ত ওর হাত ছাড়ি না। চমৎকার বিষয়। বেসিক থেকে শুরু করে তার কর্মসংস্থানের প্রয়োজন যতটুকু প্রয়োজন, আপনারা ততটুকুই তাকে শিক্ষা দেবেন, তাই তো? এছাড়াও আমাদের বেশ কিছু প্রকল্প আছে যেখানে আমাদের আসলে মূল টার্গেটটাই থাকে, বিষয়টা থাকে অনেক সময় অনেকে প্রশিক্ষণ নেয় আমাদের ন্যাশনালি, আপনি দেখবেন অনেকগুলি প্রশিক্ষণের ক্যাটাগরি আছে, কিন্তু প্রশিক্ষণ নিয়ে শেষ পর্যন্ত আসলে ওই প্রশিক্ষণটা যে 6 মাস আমি প্রশিক্ষণ নিলাম, দেখা গেল প্রশিক্ষণ নেওয়ার পরে ও ওই প্রশিক্ষণ রিলেটেড কোনো কাজই করছে না। তো আলটিমেটলি এটা হচ্ছে এক বাজেটের একটা ওয়েস্টেজ থাকে, প্রজেক্টের একটা ফল্ট থাকে, যে এই আমি 6 মাস একটা মানুষকে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি, কাজ করছে না, ও হয়তো অটোমোবাইলে কাজ করছে, কাজের স্কোপটা পাচ্ছে না। কিন্তু এখন তো বেশ ওয়াইড ফ্রিল্যান্সিং এই জায়গাটাতে কাজ করে, আমাদের লোকাল মার্কেটও বেশ প্রসারিত, সো সেখানে কাজের সুযোগ আছে। এটা তো একটা লেভেলের গেল। আইসিটি তো একেবারে তৃণমূল পর্যায়ে যার একেবারে শিক্ষা নেই, সে তো পেতে পারবে না। এটা একটা মিনিমাম এডুকেশন তাকে, কিন্তু যার একেবারে মিনিমাম এডুকেশনটাও নাই, তারও কিন্তু আইসিটি অ্যাওয়ারনেসের দরকার আছে। কিভাবে সেটা আপনারা করেন? ডেফিনেটলি এটা দরকার আছে, এবং আরও একটা জিনিস দরকার আছে, তারও তো কর্মসংস্থানের দরকার আছে। এখন আইসিটি অ্যাওয়ারনেসের ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা নারীদেরকে যখন প্রশিক্ষণ দিচ্ছি, মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, একটা বাবা হয়তো বা এই জিনিসটা সম্পর্কে যাচ্ছে না, আমার মেয়ে কোথায় প্রশিক্ষণ নিতে যাচ্ছে, একটা ইয়া থাকে। সো ওনাদেরকে আমাদের যেহেতু এই সেকশনটা আছে, আমরা ওনাদেরকে অ্যাওয়ার করি যে এখানে আপনি মেয়েকে যদি দেন, ফেসবুক পেজ ধরে একটু সংক্ষেপে জানতে চাই, যাদের একটু মিনিমাম একটা বেসিক থাকা লাগে, শিক্ষা থাকা লাগে আইসিটি প্রশিক্ষণ নিতে, সেই ক্ষেত্রে যাদের মানে ন্যূনতম শিক্ষাটা নাই, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনারা কি করেন?
তাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আইসিটির একেবারে ন্যূনতম শিক্ষা যেটা নাই সেটা সাধারণত আমরা অ্যালাউ করি না। অ্যাটলিস্ট ক্লাস 5 অথবা 8 আমাদের যেটা সেকশন থাকে সেটা হচ্ছে জুনিয়র লেভেলটা শেষ করতে হয়। কিন্তু আমি বলছি সেটা হচ্ছে ধরেন একটা মেয়ে সে রাত জেগে ফ্রিল্যান্সিং করবে, এই পেশাটা কিন্তু এখনো আমাদের সমাজে অ্যাকসেপ্টেড না, যে ফ্রিল্যান্স ও তো এত রাত জেগে কি কাজ করছে, বা ফ্রিল্যান্সিং যে আইডেন্টিটি ক্রাইসিস থাকে, তুই জব করিস না, কোথা থেকে টাকাটা আসে। সো সেক্ষেত্রে পরিবারের লিটারেসিটা দরকার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে পরিবার জানছে আমার সন্তান আসলে আইসিটি কাজ করছে এবং কাজের ধারাটা এটা, এবং তার পয়সাটা যে আসছে সেটা হালাল উপার্জন। অনেকে মনে করে সারাদিন তুমি তো ল্যাপটপে বসে বসে গেম খেলছো। আমাদের একটা ট্যাবু আছে আমাদের সোসাইটিতে, সেটা আপনারা আসলে ভেঙে ফেলেন, মানুষকে সচেতন করেন। জি, আমরা আবার আরেকটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আবার আমরা আলোচনায় ফিরবো। থ্যাংক ইউ। দর্শক, ন্যাশনাল এগ্রি কেয়ার এসো স্বপ্ন ফলায় নিবেদিত রোড টু স্মার্ট বাংলাদেশে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাই ন্যাশনাল এগ্রি কেয়ার এসো স্বপ্ন ফলায় নিবেদিত রোড টু স্মার্ট বাংলাদেশে। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের বিরতির পর। ঈদের আবারও শুভেচ্ছা। অনেকক্ষণ ধরে তো আলোচনা করছি, একটু সংক্ষেপে জানতে চাই যে ছোটবেলারই তার এই ঈদ কোন ঈদ ভালো লাগে? উমেশ শারমিন কবির, আপনার কাছে। এটা তো আসলে অনেক ইমোশনাল একটা প্রশ্ন করে ফেললেন। ছোটবেলার ঈদ আর আসলে ভালো লাগে দুইটাই, কিন্তু ইমোশনটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, কিভাবে ডিফারেন্ট? যে ছোটবেলায় আমরা আব্বা যখন আমরা যখন ছোট ছিলাম, আমরা অপেক্ষা করতাম কখন আব্বা শপিং করে নিয়ে আসবেন জামা কাপড়, এবং জামা কাপড় তো কেউ কাউকে দেখাবো না, একদম রাতে আব্বা আস্তে আস্তে রাত হয়ে যেত, তো কাজিনদের কাউকে দেখাতাম না, একদম গুছিয়ে রাখতাম জামা জুতা যাই থাকতো, তারপর ঈদের দিন সকালে কি আনন্দ। মানে ছোটবেলার সেই বিষয়টা আসলেই মজার। আচ্ছা, আমরা একটু আবারও কাজের ক্ষেত্রে ফিরে আসি। সেটি হচ্ছে যে আপনি স্যানিটারি ন্যাপকিনের কথা বলছিলেন, এটা যে কেউ মানে যে কোনো নারী যদি পেতে চায় কিভাবে পেতে পারে, দাম কত, কোথা থেকে সংগ্রহ করবে? আচ্ছা, এটা আমরা দুইভাবে ডিস্ট্রিবিউশন করি। একটা হচ্ছে আমাদের পার্টনার্সদের মাধ্যমে বা ডোনেশন মডেলে, যেরকম আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বা ব্যক্তির সাথে আমরা পার্টনারশিপ করি, তাদের হয়ে আমরা স্যানিটারি ন্যাপকিনগুলো ফ্রিতে ডিস্ট্রিবিউট করি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এখন কেউ যদি ধরেন কেনার সামর্থ্য আছে, সে যদি কিনতে চায় বা কেউ যদি নিজে কিনে নিয়ে ডিস্ট্রিবিউট করতে চায়, তাহলে আমাদের ঋতুর যে ওয়েবসাইট আছে অথবা ঋতুর যে ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে যোগাযোগ করলেই আসলে আমরা দিতে পারবো। মানে ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন, এই আমাদের ফেসবুকটার নাম হচ্ছে WREETU অনলি ঋতু, তো ওইটাতে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে। আপনাদের এটা কি শুধুমাত্র যারা বস্তিতে থাকেন? আমি আসলে জাস্ট বলার জন্য বলা, আপনারা যেহেতু বাংলাদেশের সব মানুষকেই আসলে দক্ষ করতে চান আপনারা সবাই, তো এটা কি সবাই যে কোনো নারী নিতে পারবেন? মানে সব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা উচ্চবিত্ত সবাই মানে ব্যবহার করতে পারবে সব ধরনের নারীরা, যে এবং কিশোরী মেয়েরা যারা ব্যবহার করতে পারবে সবাই সবাই। করতে পারবে। কিন্তু সবাই কি সাড়া দিচ্ছেন, নাকি হচ্ছে শুধুমাত্র সাড়া কেমন পাচ্ছেন আপনারা? না, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ একটা প্রোডাক্ট তো আসলে সবাইকে ফিট করবে না। তো আমাদের এখন যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে আমরা একটু যাদের আয় একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তাদের জন্য আমাদের এই ঋতু ন্যাপকিনটা। কারণ ধরেন যাদের ক্যাপাসিটি খুবই হাই, তারা হয় মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে বা অন্যান্য আরো ভালো প্রোডাক্টস ব্যবহার করে, মানে প্রোডাক্টসের ভালো তো শেষ নেই, ডিপেন্ড করে। তো ওই চ্যালেঞ্জটা আমাদের আছে। পাশাপাশি আমাদের শীতের সিজনে রোদ থাকে না, তো শুকানোর একটা ঝামেলা থাকে। কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, আবার কিছু অনেক পজিটিভ দিকও রয়েছে। অবশ্যই পজিটিভ দিক আছে। অনেক বিষয় জানলাম। ভালো কাজের হোটেল, আসলে আপনারা সবাই না এত ভালো কাজ করেন, আমার নিজেরই মনে হয় যে আমি কিছু একটা করে বলবো নাকি এরকম। আচ্ছা, ভালো কাজের হোটেল, এই যে চট্টগ্রাম, ঢাকা, আমি যদি বলি এই যে এখন মানে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত এই রেসপন্সটা আসলে আপনাদেরকে কেমন ভালো লাগা দেয়? না, এটা তো আসলে মানে এই ভালো লাগাটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। বেসিক্যালি একজন ক্ষুধার্ত মানুষ যখন খাওয়ার পরে আসলে যে আমরা যে আইটেমগুলো তাদেরকে খাওয়ার পরে আসলে যে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, তার যে মুখের হাসিটা, আমাদের কাছে মনে হয় যে এর থেকে দামি আসলে পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো এই অনুভূতিটা আসলে আমাদের যারা ভলেন্টিয়ার আছে সবাই আমরা এটা মানে রিয়েলাইজ করতে পারি যে এই ভালো লাগার জায়গাটা থেকেই কিন্তু আসলে আমাদের এগিয়ে যাওয়া। আসলে আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আছে তাদের আসলে আমরা দেখা যায় নিজের পকেটের পয়সা খরচ করে এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, ওই ভালো লাগার জায়গাটা থেকেই কিন্তু দিচ্ছে। ভবিষ্যতে কোনো প্ল্যান আছে যে এটা আরো বড় পরিসরে কোনো কিছু করা? বড় পরিসরে বলতে আমাদের অবশ্যই প্ল্যান আছে। আমাদের ইচ্ছা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানে
জেলা শহরে আমাদের একটা করে ভালো কাজের হোটেল থাকবে, যেখানটাতে আসলে একটা মানুষ যার খাওয়ার জায়গা নেই সে অন্তত যাতে ভাবতে পারে যে না, আমি ওই ভালো কাজের হোটেলে বা ওখানটাতে গেলে আমি একটি ভালো কাজ করে গেলে আমি পেট ভরে খেতে পারবো। আচ্ছা, এটা আমাদের একটা উদ্দেশ্য। আরেকটা বিষয় আমাদের, আমরা তো চাই একটা ভালো কাজের বাংলাদেশ গড়তে। তো আমাদের সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাছে মনে হয় যে আমরা এমনভাবে আমাদের এই ভালো কাজটাকে ছড়িয়ে দিতে চাই যাতে করে সারা পৃথিবী থেকে মানুষ বলে যে না, এশিয়া মহাদেশের ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যেখানে অনেক অনেক ভালো কাজ হয় আর কি। আচ্ছা, জি, একদম সংক্ষেপে একদম এক কথায় জানতে চাই, জি জি জি। রোজার ঈদ না কোরবানি ঈদ, কোনটা বেশি আর ভালো লাগে? রোজার ঈদ। কি দুটোই? রোজার ঈদ। আচ্ছা, আপনার কাছে আসতে চাই মুশফিকা জান্নাত নিশাত, আপনি হচ্ছে একটু যদি বলতেন যে আপনারা হচ্ছে সচেতন করছেন, অনেক ধরনের কাজ করছেন, মূলত হচ্ছে আমি যদি বলি সফলতার কথাটা, এখনো সফল গল্প রয়েছে কিনা আপনাদের অনেকের ক্ষেত্রে? ডেফিনেটলি অনেকগুলি 2011 সাল থেকে এই 2024 13 বছরের জার্নি। প্রথম সফলতা যেটা ছিল সেটা হচ্ছে খুবই, তখন 2016 সালে একজন পথ শিশুকে আমরা এসএসসি পর্যন্ত নিয়ে আসতে পেরেছিলাম। তখন আমরাও স্টুডেন্ট এবং পাশাপাশি আমরা একটা স্টুডেন্টকে গড়তে পেরেছি, সেটা ছিল একটা সফলতা। এরপরে প্রতিদিন আমরা হাজার হাজার বলবো না, শত শত সফলতার সম্মুখীন হই। আমরা যখন প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিকে টার্গেট করে ওই গ্রামের স্কুলের মায়েদের প্রশিক্ষণ দেই, যে মা হয়তো বা পড়াশোনা জানতো না, 40 বছর হয়ে গেছে, হয়তো বা হাজব্যান্ড মারা গেছে, সে নিজেকে দক্ষ করবে, নিজে একটা কাজ করবে, এই আশাটুকু তার ছিল না। সে যখন নিজে পরিশ্রম করে একটা প্রশিক্ষণ নেয় এবং তারপরে সে কর্মসংস্থানে যায় এবং সে ইনকাম করে তার পরিবারকে যখন ভরণ পোষণটা নিশ্চিত করে, বাচ্চার লেখাপড়া নিশ্চিত করে, এটা আসলে একদিনের সফলতা না, এটা জেনারেশন টু জেনারেশন চলে যাবে। যে বাচ্চাটা শিশু শ্রমে জড়িয়ে যাওয়ার কথা ছিল, তার পরিবার কিন্তু অনেকটা পিছিয়ে যেত। ও তো একটা সময় পরিবার গড়বে, সে যখন শিক্ষিত হচ্ছে, দক্ষ হচ্ছে, তার কিন্তু পেশার লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার পরবর্তী জেনারেশনও কিন্তু একটা নিরাপদ বাংলাদেশ বা নিরাপদ পরিবারের মধ্যে বড় হওয়ার সেই সুযোগটা পাচ্ছে। আমাদের আসলে মূল লক্ষ্য বা আমাদের যে স্বপ্ন, সেটি হচ্ছে বাংলাদেশ একটি দক্ষ জনগোষ্ঠীর দেশ হবে এবং আমরা সবাই কোনো না কোনো স্কিলে দক্ষ হব, যাতে করে আমাদেরকে কোনোভাবে কোনো সময় কারো মুখোমুখি হতে না হয়। করোনার সময় আমরা দেখেছি যে চাকরি যখন চ্যুত হয়েছে, মানুষ না খেয়ে আছে, এই জিনিসটা যেন না থাকে। আমি নিজে যদি একটা ন্যূনতম দক্ষতা আমার থাকে, আমার কিন্তু একটা কনফিডেন্স থাকে যে আমি এই কাজটা করে এগিয়ে যেতে পারবো। সো আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের কার্যক্রম চলছে। আমরা প্রাইমারি স্কুলগুলো, একেবারে প্রত্যন্ত চরের বা প্রত্যন্ত এলাকার প্রাইমারি স্কুলগুলিকে টার্গেট করছি, যাতে করে ওখান থেকে শিশুরাও ঝরে না পড়ে এবং পরিবারটা একটি সুন্দর পরিবার হিসাবে, একটা পরিবারের মধ্যে যেন একটা শিশু হেসে খেলে বড় হতে পারে। পরিবারের কথা বললেন, এক কথা একটু জানতে চাই, ঈদের সময় কোন সময়টা উপভোগ্য আপনার কাছে? পরিবারের সাথে সময় কাটান না বন্ধু-বান্ধবের সাথে? আমি আসলে পার্সোনালি পরিবারকে খুব আপন চিন্তা করি এবং আপন বলয় চিন্তা করি। ডেফিনেটলি পরিবারের বাবা মা এবং সবাই সহ যখন ঈদটা করি, সেটা আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এবং আমি নিজেও আজকে জানলাম এবং আমার নিজেরও ভালো লাগছে যে আপনারা কত সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত। অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ার এসো স্বপ্নফলায় নির্মিত রোড টু স্মার্ট বাংলাদেশে এই ছিল আমাদের আজকের আয়োজন। ঈদ মোবারক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।